সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের পরিবেশ সংরক্ষণ বিষয়ক আলোচনা অনুষ্ঠান আমার বসুন্ধরা। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের নদীর দখল, দূষণ এবং প্রতিকার ভাবনা নিয়ে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য এবং হালদা রিসার্চ ল্যাবরেটরির কোঅর্ডিনেটর প্রফেসর ডক্টর মঞ্জুল কিবরিয়া। আপনাকে স্বাগত জানাই। একই সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন পরিবেশ মানবাধিকার আন্দোলন পামার সহসভাপতি, কলামিস্ট এবং সমাজচিন্তক মোহাম্মদ মুসা খান। আপনাকেও স্বাগত জানাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সবাই জানি বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশের আনাচে কানাচে অর্থাৎ সর্বত্র জালের মতো ছড়িয়ে আছে নদী। কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের নানা অবিমৃষ্যকারী তৎপরতার কারণে আমাদের নদীগুলো দখল এবং দূষণের শিকার হয়ে যাচ্ছে। এর চরম নেতিবাচক প্রভাব পড়ছে আমাদের জীবিকার উপর, আমাদের স্বাস্থ্যের উপর, আমাদের আর্থসামাজিক নানা ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়ছে। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি এখন সরাসরি আলোচনায় চলে যাচ্ছি এবং প্রফেসর ডক্টর মঞ্জুল কিবরিয়াকে দিয়ে আলোচনার সূত্রপাত করতে চাই। আপনি তো দীর্ঘদিন ধরে নদী রক্ষার কাজে যুক্ত আছেন এবং পরিবেশ অধিকার কর্মী হিসেবেও আপনি নানা ক্ষেত্রে ভূমিকা রাখছেন। আপনি বাংলাদেশের বর্তমান নদীর যতগুলো নদী আছে আমরা তো জানি দখল দূষণের শিকার হচ্ছে। আপনি একজন গবেষক হিসেবে, একজন পরিবেশ অধিকার কর্মী হিসেবে আপনি বিষয়টি কিভাবে মূল্যায়ন করেন? আমরা যদি সার্বিকভাবে যদি বাংলাদেশের নদীর বিষয় যদি বিবেচনা করি, আমরা নদী সংখ্যা থেকে কিন্তু এটা সুস্পষ্ট হয় আসলে আমাদের বাংলাদেশের নদীর অবস্থা ভালো না। বাংলাদেশের নদীর অবস্থা ভালো না মানে বাংলাদেশের অবস্থা, পরিবেশগত অবস্থাও ভালো না। আমাদের বাংলাদেশের নদীগুলো দখল দূষণে কিন্তু বিপর্যস্ত বর্তমানে। হ্যাঁ, এইটার আমরা যদি সার্বিকভাবে প্রত্যেকটা নদীর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এরকম একটা আমরা নেগেটিভ একটা রেজাল্ট পাই। এটার মূল কারণ, এই বাংলাদেশের দখল দূষণের মূল কারণ হচ্ছে আসলে আমাদের বাংলাদেশকে যেমন উপলব্ধি করতে পারিনি, ঠিক একইভাবে আমরা নদীকেও কিন্তু ওই অর্থে আমরা উপলব্ধি করতে পারিনি। হ্যাঁ, অর্থাৎ আমরা নদীকে নিয়ে বাংলাদেশের ওরকম কোনো পরিকল্পনা বা এই যে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম বা কোনো ব্যবস্থাপনা কৌশল এক পর্যন্ত নাই, যার জন্য নদীগুলো আমাদের অবহেলিত। এবং যেদিকে আমাদের যদি বাংলাদেশের ওভারঅল বাংলাদেশের যদি আমরা চিন্তা করি, আমরা যেই বড় বড় শহরগুলো, সবগুলো শহর কিন্তু নদীকেন্দ্রিক। আমাদের নদীকেন্দ্রিক সিভিলাইজেশন, আমাদের অর্থনীতি, আমাদের কালচার, আমাদের জনস্বাস্থ্য, আমাদের কমিউনিকেশন, অর্থাৎ সব কিছু কিন্তু আমরা নদীকেন্দ্রিক। তো ওভারঅল আমরা যদি চিন্তা করি, আমরা নদীগুলো কিন্তু দখল দূষণে বিপর্যস্ত অবস্থায় এখন অনেকগুলো নদী, এবং অনেকগুলো নদী ইতিমধ্যে হারিয়ে গেছে। এটার মূল কারণ প্রথমত বলেছি অব্যবস্থাপনা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে সিভিলাইজেশন হয়েছে নদীকে কেন্দ্র করে, যার জন্য আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, এগুলো হয়েছে কিন্তু আমাদেরকে নদীকে কেন্দ্র করে। অর্থাৎ এটার মূলত দুইটা কারণ, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, একটা হচ্ছে পণ্য, তাদের যে উৎপাদিত পণ্য সেটা কমিউনিকেশনের জন্যই কিন্তু নদীকেন্দ্রিক করা হয়েছে। যার জন্য এই যে নদী দূষণ বা এটার যে ইম্প্যাক্ট, সেটা মাথায় রেখেই কিন্তু এটা করা হয়নি। যার জন্য যা হওয়ার হয়েছে, আমরা ইতিমধ্যেই বাংলাদেশের মধ্যে আমরা যদি কর্ণফুলী নদী দেখি চট্টগ্রামের ক্ষেত্রে, আমরা ঢাকার ক্ষেত্রে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, এরকম অসংখ্য নদী রয়েছে। নদীগুলো দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে, এর পেছনে দখলদারিত্বের একটা প্রতিযোগিতা চলতেছে। তার বিষয়টি আপনি কিভাবে দেখেন? এটা সংকুচিত হয়ে যাওয়ার পিছনে দুটো কারণ। একটা হচ্ছে দখল। আমরা যদি কর্ণফুলী নদীকে যদি দেখি, আমরা দীর্ঘদিন ধরে আমরা সবাই কাজ করে আসছি দখল মুক্ত করার জন্য। কারণ কর্ণফুলী নদী এমন একটা চট্টগ্রাম শহরের পাশ দিয়ে গেছে, ঠিক একইভাবে ঢাকার ক্ষেত্রে বুড়িগঙ্গা নদী ঢাকার পাশ দিয়ে গেছে। যেহেতু চট্টগ্রাম বাংলাদেশের জন্য একটা দ্বিতীয় বৃহত্তম একটা নগরী, যার জন্য এখানে ভূমির মূল্য অনেক। তার জন্য বিভিন্ন ইন্ডাস্ট্রি, ব্যক্তি মালিকানাধীন সবাই ওই নদীকে দখল করে করেই আসলে তাদের যেই বিভিন্ন রকম স্থাপনা তৈরি করছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছে। যার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে নদীগুলো সংকুচিত হয়ে গেছে। নদীর মধ্যে আপস্ট্রিমের যে শাখা নদীগুলোর মধ্যে বা খালগুলোর মধ্যে, প্রত্যেকটা নদীর মধ্যে স্লুইস গেট, ড্যাম দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এই প্রতিবন্ধকতা তৈরি হওয়ার কারণে নদীর ফ্লো আগের চেয়ে কমে গেছে।
আগে এক্সট্রা সময় যে খরস্রোতা নদী ছিল, সবগুলোর খরস্রোতা নদীর কিন্তু নদীর ফ্লো কমে গেছে। নদীর পানির প্রবাহ যখন কমে যায়, কারণ একটা নদীর সমস্ত ক্যারেক্টার নিয়ন্ত্রণ করে কিন্তু ওই নদীর পানির প্রবাহ। নদীটা কতটুকু গভীরতা থাকবে, এটার জীববৈচিত্র্য, এটার জনস্বাস্থ্য, কমিউনিকেশন সব কিছু কিন্তু নদীর স্রোতের উপর নির্ভর করবে। যার জন্য এই যে বিভিন্ন অপরিকল্পিতভাবে, বিশেষ করে ৮০-র দশকে বাংলাদেশে এমন কোনো খাল নদী নেই যেখানে প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি। এই যে স্লুইস গেট, রাবার ড্যাম ইত্যাদি একদম বিভিন্ন রকমের ড্যাম তৈরি করা হয়েছে, যার জন্য নদীর ফ্লো কমে গেছে। ফ্লো কমে যাওয়ার কারণেও ওই যে সুযোগটা পেয়েছে নদীটা আস্তে আস্তে সংকুচিত হয়ে গেছে, নদী ভরাট হয়ে গেছে। কারণ নদীর যখন ফ্লো কমে যায় তখন স্বাভাবিকভাবে এখানে সিলটেশনের সুযোগ হয়, সিলটেশন সুযোগ হলে নদী ভরাট হয়ে যায়। এই কারণেই বাংলাদেশের অধিকাংশ নদী শুরু হয়ে গেছে। এখন আমি মোহাম্মদ মুসা খানের কাছে আসতে চাই। আপনি দীর্ঘদিন ধরেই পমার সাথে যুক্ত আছেন, পরিবেশ মানবাধিকার আন্দোলন পমা। পরিবেশ রক্ষায়, পরিবেশের সাথে যে একটা মানবাধিকারের সম্পর্ক আছে, সেই বিষয়ে মানুষকে সচেতন করা এবং এই যে কার্যকর করার ক্ষেত্রে আপনি ভূমিকা রাখছেন লেখালেখির মাধ্যমে এবং কার্যক্রমের নানা তৎপরতার মাধ্যমে। এখন আপনার কাছে যে বিষয়টি জানতে চাবে সেটা হচ্ছে চট্টগ্রাম কেন্দ্রিক, বা অর্থাৎ চট্টগ্রাম কেন্দ্রিক, চট্টগ্রামের বিভাগের মধ্যে, চট্টগ্রাম জেলার মধ্যে যে সমস্ত নদী আছে, যেমন কর্ণফুলী, হালদা বা এই জাতীয় যত নদী আছে, ওই নদীগুলো দেখি যে দিন দিন দখল দূষণের শিকার হচ্ছে। কেন হচ্ছে এবং এটা প্রতিরোধের ক্ষেত্রে যে আদালতে যে সমস্ত নির্দেশনা আছে সেইগুলো কেন বাস্তবায়ন হচ্ছে না বলে আপনি মনে করেন? নদীর আসলে কোনো পিতামাতা আছে বলে মনে হয় না। আমাদের দেশের যে পরিস্থিতি দেখা যায়, এটা আপনার খাস জমিগুলো যেভাবে লুটপাট করে সবাই দখল করতে চায়, নদীগুলোকেও সেরকম লুটপাট করে দখল করতে চাচ্ছে অনেকে, একটা প্রভাবশালী মহল। আপনি চট্টগ্রামের প্রেক্ষাপটে বিষয়টি কিভাবে দেখেন? চট্টগ্রামের যে বিষয়, চট্টগ্রামও অলসো সেম। এখানেও আসলে কোনো ডিফারেন্স নেই, সারা দেশের চিত্র এখানে চট্টগ্রামে একই অবস্থা। এখানে আপনি চাকতাই এলাকায় যদি দেখেন, সবগুলো দোকান নদীর উপর, কর্ণফুলীর উপর চলে গেছে। আপনার হালদা অবস্থা পরিস্থিতি দেখেন, সেখানেও আপনার ড্রেজিং করে বালি তোলা হচ্ছে। গত কয়েকদিন আগে দেখলাম যে ডলফিন, মরা ডলফিন সেখানে বেশ উঠছে, এগুলো পাওয়া গেছে। প্রায় 50টার মতো ডলফিন নাকি গত বেশ কয়েক বছর ওখানে মারা গেছে। এটা এগুলো সবগুলো হলো নদীর দূষণ এবং দখলের আসলে এই ফলাফল আর কি, এটা কুফল এটা। তো আপনি যেটা বলছেন, আইন কেন এখানে কার্যকর হচ্ছে? দূষণের কারণে নদীর যে জীববৈচিত্র্য সেটা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। অত্যন্ত, একটা গবেষণা দেখা গেছে প্রায় 60টির মতো জলজ আমাদের যে প্রাণী, জলজ প্রাণী বা মৎস্য এখান থেকে বিলীন হয়ে গেছে। এটা জলজ উদ্ভিদগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমি এখন ডক্টর মঞ্জুল কিবরিয়ার কাছে আসতে চাই। আপনাকে আগে বলেছিলাম যে বাংলাদেশের নদী রক্ষার জন্য অনেক আইন আছে, আইনগুলো সম্পর্কে একটু বলবেন এবং কেন ওইগুলি কার্যকর হচ্ছে বা হচ্ছে না এই বিষয়টি নিয়েও বলবেন। বাংলাদেশে নদী রক্ষার জন্য যথেষ্ট আইন আছে। হ্যাঁ, আমরা যদি আইনের দিক দিয়ে যদি বিবেচনা করি, আমরা আইনগুলো যদি আমরা যথাযথভাবে প্রয়োগ করতে পারতাম, তাহলে আমাদের নদীগুলো কিন্তু অনেক বেশি সংরক্ষণ থাকতো। প্রথমত আমি যদি ধরি আমাদের বাংলাদেশ পরিবেশ আইনে কিন্তু নদীর বিষয়ে কিন্তু সুরক্ষা দেয়া আছে। তারপর বাংলাদেশে পানি নীতি ঘোষণা করা হয়েছে, পানি আইনও কিন্তু এই নদীর মধ্যেই আসে। তারপর 2017 সালে যে জীববৈচিত্র্য আইন করা হয়েছে, এই জীববৈচিত্র্য আইনেও কিন্তু নদীকে সংরক্ষণের বিষয়টা এখানে সুনির্দিষ্টভাবে দেওয়া আছে। তাছাড়াও সবচেয়ে বড় যেটা, 2018 সালে হাইকোর্ট কর্তৃক বাংলাদেশের সমস্ত নদীগুলোকে জীবন্ত সত্তা ঘোষণা করা হয়েছে, অর্থাৎ লিভিং এন্টিটি। এর চেয়ে বড় আইনি সুরক্ষা কিন্তু আর থাকতে পারে না নদী রক্ষার জন্য। এবং আপনি জেনে থাকবেন, একসময় আমাদের বক্তা যে বলেছেন, মুসা খান ইতিমধ্যেই বলেছেন, বাংলাদেশে একসময় নদী রক্ষার জন্য কোনো সংস্থা বা অথরিটি ছিল না। যখন যে পারে সুবিধা হয় সে টানাটানি করে, আবার যখন অসুবিধা হয় তখন কেউ স্বীকার করে না। এর প্রেক্ষিতে আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম একটা নদীর একটা অথরিটি দরকার, এবং বাংলাদেশ সরকার জাতীয় নদী রক্ষা কমিশন নামে কিন্তু একটা কমিশন করা হয়েছিল এই কনসেপ্ট থেকে। এটার জন্য আমরা খুবই সাধুবাদ দিয়েছিলাম। একটা ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন, জাতীয় নদী রক্ষা কমিশন গঠন করা হয়েছে। এখন আমরা মনে করছি এটাই আমাদের বাংলাদেশের নদী রক্ষার একমাত্র প্ল্যাটফর্ম হবে। কিন্তু প্রথম 2টা কমিশন খুব ভালোভাবে কাজ করেছে, কিন্তু এরপরে ওনারা যখন একটি অ্যাক্টিভলি কাজ করা শুরু করেছে, বিভিন্ন এই যে ইতিমধ্যেই আমাদের কর্ণফুলী নদীর জন্য প্রায় 2500
দখলদার কিন্তু চিহ্নিত করা হয়েছে। এরকম সমগ্র বাংলাদেশ জাতীয় নদী রক্ষা কমিশন যে কাজটা করেছে সমস্ত দখলদারদের কিন্তু আমরা চিহ্নিত তো দেখি করেছে। প্রায় সময় দখলদারদের হ্যাঁ। চিহ্নিত করা হয়, কিন্তু তাদের উচ্ছেদের কোনো না, একসময় চিহ্নিতও ছিল তৎপরতা না, নেই। একসময় চিহ্নিতও ছিল না। এরপরে নদী রক্ষা কমিশন যখন এই তালিকাটা তৈরি করে যখন কিছু স্যাম্পল বেসিস যখন উচ্ছেদ কাজ শুরু করে তখন কিন্তু এটা থেমে যায়, এমনভাবে থেমে যায়। এখন সেই নদী রক্ষা কমিশন আদৌ আছে কিনা সেটা কিন্তু একটা ভাববার বিষয়। আমাদের আইনের বিষয়গুলো, এতগুলো যে বিষয় আছে, এগুলো অনেক সময় আমাদের সংস্থাগুলো, সংশ্লিষ্ট সংস্থাগুলো জানে না, এগুলো তারা ওইভাবে অ্যাওয়ার না। এবং আরেকটা 3 নাম্বার হচ্ছে মানুষ এখনো পর্যন্ত সচেতন না। আর তো নদীর যে গুরুত্ব, নদী যে আমাদের দেশের অস্তিত্ব রক্ষার জন্য, আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, আমাদের পরিবেশগত অস্তিত্ব রক্ষার জন্য, আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য, আমাদের সব কিছুর জন্য আমাদের নদী রক্ষা করতে হবে, সেই উপলব্ধিটা এখনো পর্যন্ত মানুষের কাছে আসলে ওইভাবে সঠিকভাবে পৌঁছানো হয়নি। আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে নদীর দখল দূষণের আমাদের যে জনস্বাস্থ্যের উপরে, আমাদের পরিবেশের উপরে, আমাদের আর্থসামাজিক পরিস্থিতির উপর যে একটা নেতিবাচক প্রভাব পড়ছে, সেটাকে কীভাবে আপনি দেখেন? আমি প্রথমেই বলেছি, একটা নদী মানে নিছক নদী না। একটা নদী মানে আমাদের অর্থনীতি, আমাদের কমিউনিকেশন, আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের এই সব কিছু কিন্তু নদীর নির্ভর। সুতরাং একটা নদী বিঘ্নিত হওয়া, দখল হয়ে যাওয়া, দূষণ হয়ে যাওয়া, মরে যাওয়া মানে শুধুমাত্র নিছক একটা নদী মরে যাওয়া না, সার্বিকভাবে এটার সাথে রিলেটেড সমস্ত কিছুই কিন্তু এই নদীর সাথে সম্পৃক্ত। আমি যদি পরিবেশগত যে ইম্প্যাক্টটা যদি বলি, কারণ আমি পরিবেশগত ইম্প্যাক্টটা বলার জন্য শুধুমাত্র একটা এক্সাম্পল দিব। আমাদের শরীরকে যদি চিন্তা করি, আমাদের একটা মানুষের সুস্বাস্থ্যের লক্ষণ হচ্ছে তার যে শরীরের মধ্যে যে বিভিন্ন রক্তবাহিকাগুলো রয়েছে, শিরা উপশিরা ধমনীগুলো রয়েছে, সেগুলো যদি স্বাভাবিক থাকে, আমার রক্তটা যদি বিশুদ্ধ থাকে, তাহলে তখনই আমি আমার দেহটাকে সুস্থ বলতে পারি। ঠিক একটি নদীর যদি বাধামুক্ত প্রবাহ যদি থাকে এবং নদী যদি পানি যদি দূষণমুক্ত থাকে, তখনই আমি সেই ভূখণ্ডকে আমি একটা মানে একটা ভালো বা একটা পরিবেশ বান্ধব ভূখণ্ড বলতে পারবো। সুতরাং আমি মানুষের দেহের সাথে এই পরিবেশে আমাদের একটা ভূখণ্ডের সাথে যে তুলনা, সেটা একটা এনভায়রনমেন্টাল কীভাবে ইম্প্যাক্ট পড়ে, একটা নদী যদি দখল হয়ে যায়, দূষণ হয়ে যায়, সেখান থেকে আমরা উপলব্ধি করতে পারি। এটাকে হচ্ছে সার্বিক পরিবেশগতভাবে, কারণ আমাদের যত পলিউশন আছে, যত কিছু আছে, সব কিছু কিন্তু নদীই পরিষ্কার করে। এরপর আসছে আমাদের জীববৈচিত্র্য। আমাদের যেই নদীর ভিত্তিক যে জীববৈচিত্র্যগুলো রয়েছে, এখন আমরা যেখানে খাই মাইক্রোপ্লাস্টিক আমাদের অস্তিত্ব পাওয়া যাচ্ছে। আজকের পত্রিকায় যদি আমি দেখি, আজকের পত্রিকার হেডলাইন হয়েছে সুতং নদীতে মাইক্রোপ্লাস্টিক। আমরা কর্ণফুলীতে নদীতে আমরা মাইক্রোপ্লাস্টিক, হেভি মেটাল, তারপরে হালদাতেও মাইক্রোপ্লাস্টিক, হেভি মেটাল পাওয়া যায়। বাংলাদেশে এমন কোনো নদী নাই যেখানে মাইক্রোপ্লাস্টিক, হেভি মেটাল পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এটা আলটিমেটলি আমাদের জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা আমাদের নিউট্রিশন হিসেবে কিন্তু মাছ খাচ্ছি, আসলে মাছের পরিবর্তে আমরা এখন বিষ খাচ্ছি। এটার মূল কারণ কিন্তু নদী দূষণের কারণে। অর্থাৎ নদীর দূষণের কারণে যেই জনস্বাস্থ্য হ্যাম্পার হচ্ছে, সেটা একটা প্রমাণ পাওয়া যায়। আর আমাদের অধিকাংশ নদীর এখন জীববৈচিত্র্য নাই বললেই চলে। যেমন আমি যদি কর্ণফুলী নদীর যদি জীববৈচিত্র্যের একটা এক্সাম্পল দিই, 1986 ইংরেজিতে এখানে শুধুমাত্র এই ফ্রেশ ওয়াটার ফিশ ছিল 59 প্রজাতির, আর যেখানে এই আপনার ব্রাকিশ ওয়াটার ফিশ ছিল প্রায় 65 প্রজাতির, আর সেখানে মাইগ্রেটরি স্পিসিস ছিল প্রায় 15 প্রজাতির। আর এখন যদি আমরা দেখি কর্ণফুলী নদীর, আমরা সার্বিকভাবে যদি কমার্শিয়াল ফিশিং যদি দেখি, অর্থাৎ জেলেরা যে মাছ আহরণ করে প্রতিদিন জীবিকা নির্বাহ করে, সেটাকে আমরা কমার্শিয়াল ফিশ বলি। সেখানে শুধু ফাঁসা, কাসকি আর এই মাছ ছাড়া, আর চাপিলা, আর কয়েকটা ফোয়া মাছ, এই 4-5 প্রজাতির মাছ ছাড়া অন্য কোনো মাছের অস্তিত্ব নেই। যেখানে প্রায় 150-র মতো প্রজাতি যেখানে একটা নদীতে ছিল, হ্যাঁ, অল্প প্রায় 50-60 বছরের ব্যবধানে, সেখানে কিন্তু আর 4-5টা প্রজাতিতে এসে টেকছে। ঠিক একইভাবে হালদার ক্ষেত্র যদি আমরা বলি, একসময় 86 প্রজাতির মাছ পাওয়া যেত, কিন্তু আমরা 2016 সালে যে স্টাডি করেছি সেখানে 50 প্রজাতি। হয়তো এখন যদি আমরা স্টাডি করি, আমরা এত বছর একটা কাজ শুরু করব, স্টাডি করলে সেটার সংখ্যা হয়তো আরও অনেক কমে যেতে পারে। এক কথায় বলি, একটা নদী দখল দূষণ মানে শুধুমাত্র জীববৈচিত্র্য পরিবেশ না, আমাদের অর্থনীতির উপর এটার প্রভাব পড়ে, আমাদের জনস্বাস্থ্যের উপরে প্রভাব পড়ে, আমাদের সংস্কৃতির উপর প্রভাব পড়ে, আমাদের যোগাযোগ ব্যবস্থা, সব ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে দখল দূষণের কারণে। এখন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি।
আপনি বলেছেন, ডক্টর মঞ্জুল কিবরিয়া বলেছেন যে কেন কিভাবে নদী দূষণ হচ্ছে, এবং নদী দূষণ বা দখলদারিত্ব আমাদের যে আর্থসামাজিক ক্ষেত্রে, আমাদের জনস্বাস্থ্য থেকে শুরু করে সব ক্ষেত্রে যে একটা নেতিবাচক প্রভাব পড়ছে, সেই কথাগুলো আপনারা বলেছেন। এখন এটা তো সমস্যার কথা বলেছেন, এখন সমাধানটা কীরকম হতে পারে? এই ক্ষেত্রে আমাদের আইনের প্রয়োগের বিষয় আছে, জনগণকে সচেতন করার বিষয় আছে, দায়িত্বশীল করার বিষয় আছে। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? এটা তো অবশ্যই, আসলে তো সমাধানের দিকে আমাদেরকে যেতে হবে, আমাদেরকে নইলে তো উপায় নাই। কিছু কিছু আগাচ্ছে, কিন্তু অনেকটা এরকম ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাকের মতো হয়ে যাচ্ছে। নদী রক্ষা কমিশন আইন হলো, কিন্তু সেটা এখন আবার কাগজে কলম হয়ে গেছে। আর একটা বিষয় যেটা সচেতনতা, এটা খুব অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি আপনি দেখেন, নদীর ধারে আমরা গেলাম, কথার কথা, সেখানে আমরা একটা চিপস খেলাম বা চনাচুর খেলাম, কিন্তু এটা খেয়ে আমরা প্যাকেটটা ফেলে দিলাম নদীতে। এই জিনিসটা আমাদের মাথায় নেই যে নদী তো ডাস্টবিন না, নদী হলো লাইফ লাইন, যেটা আলোচনায় উঠে এসছে সবার। নদী মানে জীবন। আসলে নদী আমাকে শুকিয়ে পানি দিচ্ছে, নদী আমাকে মাছ দিচ্ছে, সেচের পানি দিচ্ছে। এরকম একটা উপকারী জিনিসটাকে আমি ডাস্টবিন বানিয়ে ফেলতেছি। এটা একটা সচেতনতার বিষয়। আমরা ইলেকট্রিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়াতে আমরা এটা সচেতন করতে পারি। নদীর উপর অত্যাচার না করার জন্য আমরা জনগণকে বলতে পারি। সেই জিনিসটা আসলে কোথাও হয় না। সেটা যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একসময় খাল খনন কর্মসূচি ঘোষণা করেছিলেন। এটা চমৎকার একটা উদ্যোগ ছিল, আজ থেকে সেটা ছিল প্রায় 70-এর দশকে। কিন্তু আমি মনে করি এই বিষয়টা দীর্ঘদিন ধরে অক্ষত থাকার কারণে আমাদের যে সার্বিকভাবে এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, আমাদের নদীগুলো দখল হয়েছে, দূষণ হয়েছে, এটার কারণ এই নদীগুলো নিয়ে কেউ চিন্তা করে নাই। বর্তমান সরকার একটা জরুরি ভিত্তিতে একটা উদ্যোগ নিয়েছে, কর্মসূচি ঘোষণা করেছে, খাল খনন কর্মসূচি। অর্থাৎ সেই জিয়াউর রহমানের সেই খাল খনন কর্মসূচিটা আবার রিভাইভ করার চিন্তা করেছে। এটা একটা চমৎকার একটা আইডিয়া, এবং ইতিমধ্যেই প্রত্যেকটা উপজেলায় দুটো দুটো করে খাল প্রাথমিকভাবে ধরেছে, এবং আমি আমার উপজেলায় দুটো খাল চিহ্নিত করে দিয়েছি, এবং খুব গুরুত্বপূর্ণ দুটি খাল। এভাবে যদি আমাদের খালগুলো যদি আবার পুনঃখননের আওতায় আসে, আমি মনে করি বাংলাদেশকে আমরা সত্যিকার যে সবুজ বা পরিবেশ বান্ধব বাংলাদেশ, সেটা ফিরে পাবো। আমরা তো জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন, সারা বাংলাদেশে যে মরা খাল যেগুলো ছিল ওগুলো পুনরুজ্জীবিত হয়েছিল। কিন্তু এরপরে দেখা গেল দীর্ঘদিন ধরে খনন কার্য হয়নি, অনেক খাল মরে গেছে। সেগুলো পুনরুদ্ধারের তো একটা বিষয় আছে। আমাদের জীববৈচিত্র্য রক্ষার জন্য, মৎস্য সম্পদ উন্নয়নের জন্য, আমাদের কৃষি বিপ্লবের জন্য এই খাল খনন কর্মসূচির আসলে বিকল্প নেই। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয়, ইদানিং যে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন থেকে বা পরিবেশকর্মী যারা আছে পুরো বাংলাদেশে একটা বিষয় খুব পপুলার হচ্ছে, সেটা হচ্ছে নদী রক্ষা আমাদের জাতীয় নিরাপত্তার অংশ করার জন্য দাবি উঠছে ইদানিং। হ্যাঁ, অর্থাৎ নদীকে গুরুত্ব দিয়ে যারা নদীকে বুঝতে পারে, তাদের দাবি হচ্ছে এটাকে জাতীয় নিরাপত্তার অংশ করার জন্য নদীকে। কারণ নাইলে আমাদের এই যে ট্রান্সবাউন্ডারি নদীগুলো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে, আমরা যে এই যে গতবার যে ফেনী যে ভয়াবহ বন্যা, এটা থেকে আমরা বুঝতে পারি ওই জন্য নদীগুলোকে আমাদের জাতীয় নিরাপত্তার অংশ করার জন্য দাবি উঠছে। কারণ এই ট্রান্সবাউন্ডারি নদীগুলোর যদি কন্ট্রোল করতে হয় এবং এগুলোকে যদি আমাদের ব্যবস্থাপনার আওতায় আনতে হয়, তাহলে কিন্তু আমাদের এটার কোনো বিকল্প নাই। হ্যাঁ, আমার মনে হয় খাল খনন কর্মসূচি প্লাস জাতীয় নিরাপত্তার অংশ এবং সার্বিকভাবে এটাকে যদি লিভিং এন্টিটি হিসেবে যদি আমরা স্বীকৃতি দিই, তাহলে আমাদের নদীগুলো রক্ষা পাবে। এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যে আপনি বললেন খাল খনন কর্মসূচিটা চালু যখন হবে, তখন নদী রক্ষার ক্ষেত্রে কিন্তু একটা ইতিবাচক প্রভাব পড়বে। আর এই ক্ষেত্রে আমরা এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে যে একটা ইতিবাচক প্রভাব পড়বে, সেটা অস্বীকার করার কোনো যুক্তি নেই। ধন্যবাদ প্রফেসর ডক্টর মঞ্জুল কিবরিয়া এবং মোহাম্মদ মুসা খান আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা দুজন বিজ্ঞ আলোচকের কাছ থেকে এতক্ষণ শুনলাম আমাদের নদীগুলো নানা কারণে দখল দূষণের শিকার হচ্ছে। এই ধারা অবশ্যই রোধ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের সরকার, আমাদের সংশ্লিষ্ট নদী রক্ষার ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট সংস্থা আছে সেগুলো, এবং সর্বোপরি আমাদের নাগরিক সাধারণকে বিশাল একটা ভূমিকা পালন করতে হবে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে এই ভূমিকা রাখি, তাহলে অবশ্যই আমাদের নদীগুলো পূর্বের অবস্থায় ফিরে যাবে, স্বাভাবিক জীবন ফিরে যাবে। আর নদীগুলো যদি সুস্থ থাকে এবং স্বাভাবিকতা ফিরে পাই, তাহলে আমাদের জনস্বাস্থ্য, আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট নানা ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে।
প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যে যেখানে থাকুন, সুস্থ, সুন্দর, নিরাপদ থাকুন। একটি পরিবেশ বান্ধব বাংলাদেশ বিনির্মাণ আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকুন।